গল্পকরণে আজকে আমি শুরু করতে যাচ্ছি ড্যানিয়েল ডিফোর লেখা গল্প রবিনসন ক্রুসো। এই গল্পটা আমার খুবই পছন্দের একটা গল্প এবং এই গল্পটার উপর ভিত্তি করে বলিউডের খুবই সুন্দর একটা মুভি হয়েছে। তো যারা শুনেননি তাদেরকে বলছি এই গল্পটা আপনারা শুনে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গল্পটি রূপান্তর করেছে নিয়াজ মুর্শেদ এবং প্রথম প্রকাশ করা হয় 1984 সালে। চলুন শুরু করি আজকে প্রথম পর্ব। 1632 সালে ইয়র্ক শহরের এক ভদ্র পরিবারে আমার জন্ম। আমার বাবার আসল বাড়ি ছিল ব্রেমেনে। সেখান থেকে ইংল্যান্ডে চলে এসে প্রথমে হালে বসতি করেন তিনি। বিদেশি হওয়া সত্ত্বেও কয়েক বছরের ভেতরে নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেলেন বাবা। হালে যখন রমরমা অবস্থা তখন বিয়ে করেন। বিয়ের পর হঠাৎ করে ব্যবসাপাতি গুটিয়ে ইয়র্কে চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 3 ভাইয়ের ভেতর আমি সবচেয়ে ছোট। স্বভাবতই বাবা মায়ের আদরের বেশিরভাগই আমার কপালে জোটে, ফলে বকে না গেলেও কোনো কমমেরি হলাম না আমি। নানা রকম উদ্ভট চিন্তা ভাবনা গিজগিজ করত মাথার ভেতর। সমুদ্র আমাকে হাতছানি দিয়ে ডাকে। বাবার ইচ্ছে আমি আইন পড়ি, কিন্তু আমি চাই সমুদ্রে যেতে। জাহাজে করে দুনিয়ার বন্দরে বন্দরে ঘুরে বেড়ানোর কথা ভাবলেই শিহরণ খেলে যায় শরীরে। 2-1 বার বাবার কাছে বলেছিও কথাটা, কিন্তু বাবার এক কথা, ওসব ভাবনা ছাড়ো, বাড়িতে থেকো, আমি যেভাবে বলি সেভাবে জীবনটাকে গড়ে নিতে হবে তোমার। আপাতত বাবার কথা মেনে নিলেও মনে মনে আমি অজানার হাতছানি আগের মতোই দেখতে লাগলাম। শেষ পর্যন্ত পৃথিবীকে দেখবার এবং জানবার আকাঙ্ক্ষা আমাকে এমনভাবে পেয়ে বসল যে লেখাপড়া সব মাথায় উঠল। 18 পেরিয়ে 19-এ পড়লাম। এখনও কোনো কাজকর্মে লাগিনি আমি। আমার দ্বারা যে আইন পড়া হবে না তা অনেক আগেই বুঝে ফেলেছেন বাবা, সুতরাং ও নিয়ে আর কথা বাড়ান না। কিন্তু প্রতি মাসেই 1 বা 2 বার আমাকে ডেকে নিয়ে যান নিজের কামরায়। জিজ্ঞেস করেন, আর কতদিন এভাবে চলবে বাব? লেখাপড়ার পাঠ তো চুকিয়েছ, এবার কিছু একটা কাজের চেষ্টা দেখো। আর কিছু হোক না হোক আমার অফিসে এসে বসলেও তো পারো। আমি কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, ভাব করে দাঁড়িয়ে থাকি। বুঝতে পেরেছি, আমার হাড় জ্বালিয়ে খাবে তুমি। শেষ পর্যন্ত খেঁকিয়ে উঠেন বাবা, দূর হও আমার সামনে থেকে। আমিও এটাই চাই, নিঃশব্দে বেরিয়ে আসি। দিন যাচ্ছে, সমুদ্রে যাওয়ার চিন্তাটা ক্রমে ফেনিয়ে ফেনিয়ে পাকিয়ে উঠছে আমার মাথার ভেতর। জানি বাবার অনুমতি পাব না কোনো দিন। তাহলে উপায় একটাই, বাড়ি ছেড়ে পালানো। ঠিক করে ফেললাম, প্রথম সুযোগেই পালাবো, যা হয় হবে। কয়েক মাস পরে সুযোগ এসে গেল। হালে গিয়েছিলাম বেড়াতে। জাহাজ ঘাটার কাছ দিয়ে আসছি, নাবিকদের এক সারাইখানার সামনে হঠাৎ করে দেখা হয়ে গেল ছোটবেলার এক বন্ধুর সাথে। পরদিনে ওর বাবা জাহাজে করে লন্ডনে যাবে। অনেকক্ষণ আলাপ করলাম ওর সাথে। আমার সঙ্গে চলে এসো বাব, সরাসরি প্রস্তাব করল ও। 1 পয়সাও খরচ হবে না তোমার। আশাতীত প্রস্তাব, সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম। বাড়ি যাওয়ায় বাবা মাকে জানানোর কোনো প্রয়োজন বোধ করলাম না। 1651 সালের 1 সেপ্টেম্বর এক অশুভ মুহূর্তে লন্ডনের পথে জাহাজে চেপে বসলাম। এমনই কপাল, জাহাজটা বন্দরের নিরাপদ আশ্রয় ছেড়ে বেরোনোর সঙ্গে সঙ্গে বাতাসের গতি বাড়তে শুরু করল। ঘণ্টাখানিকের মধ্যে রীতিমতো ঝড়ের রূপ নিল বাতাস। ঢেউগুলো পাহাড়ের মতো চেহারা নিয়ে ভেঙে পড়তে লাগলো জাহাজের পাটাতনের উপর। ভয়ানক দুলতে লাগলো জাহাজ। এর আগে কখনো জাহাজে চড়িনি, তাই দুলনি আর ঢেউয়ের ভয়ঙ্কর চেহারা দেখে এমন ভরকে গেলাম যে মনে হতে লাগলো এখনই যদি কোনো মতে মায়ের কোলে ফিরে যেতে পারতাম। সমুদ্র প্রীতি, পৃথিবীকে দেখবার জানবার আকাঙ্ক্ষা কোথায় পালিয়েছে?
ঝড় কমার কোনো লক্ষণ নেই, উত্তরোত্তর বেড়েই চলছে বাতাসের গতি। বেশিক্ষণ সহ্য করতে পারলাম না দুলনি, গা গোলাতে লাগল। তারপর শুরু হলো বমি। কয়েকবার বমি হতেই একেবারে কাহিল হয়ে পড়লাম। চেতন অবচেতনের মাঝামাঝি একটা অবস্থায় ঝুলে রইলাম আমি। পরদিন সকালে থামল ঝড়। সারা রাত নিজেকে নিয়ে ব্যস্ত ছিল সবাই। আমার দিকে মন দেওয়ার অবসর পায়নি কেউই। সমুদ্র শান্ত হবার পর বন্ধুর চেষ্টায় সুস্থ হয়ে উঠলাম। এই প্রথম এবং এই শেষ। এরপর আর কখনো সমুদ্র পীড়ায় কাবু হইনি আমি। সমুদ্র শান্ত হয়ে আসার সঙ্গে সঙ্গে আমার পুরনো অনুভূতিগুলো ফিরে আসতে লাগল। বাড়িতে ফিরে যাওয়ার কথা ভুলে গেলাম। মনে মনে বললাম, হেই আমার নিয়তি, সমুদ্রে কাটবে আমার জীবন। 5 দিন কেটে গেছে। সেই ঝড়ের পর থেকে এই পর্যন্ত নিরুদ্রূপে এসেছি। 6 দিনের দিন ইয়ারমাত এর কাছে নোঙর ফেলতে হলো আমাদের। হঠাৎ করে উল্টো দিক থেকে প্রবল বাতাস বইতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত না বাতাসের দিক বদলাচ্ছে ততক্ষণ আর এগোনো যাবে না। পুরো 5 দিন নোঙর ফেলে পাল গুটিয়ে বসে রইলাম আমরা। ইতিমধ্যে আরও কয়েকটা জাহাজ নোঙর ফেলেছে আমাদের আশেপাশে। এখনো উল্টো দিক থেকে বয়ে চলেছে জোর হাওয়া। জাহাজের ক্যাপ্টেন, আমার বন্ধুর বাবা, প্রতিদিনই আশার বাণী শোনাচ্ছেন, কাল হয়তো অনুকূল বাতাস পাওয়া যাবে। কিন্তু কোথায় কি? 7 দিন পেরিয়ে গেল একইভাবে বসে থেকে। 8 দিনের দিন সকালে বাড়তে শুরু করল বাতাসের গতি। গোটানো পালগুলো নামিয়ে আনার নির্দেশ দিলেন ক্যাপ্টেন। বুঝতে পেরেছেন গতিক সুবিধার নয়। দুপুর নাগাদ মারাত্মক রকম অশান্ত হয়ে উঠল সমুদ্র। মাস্তুলগুলো নামিয়ে আনবেন কিনা ভাবতে লাগলেন ক্যাপ্টেন। নোঙরের রশিগুলো টানটান হয়ে উঠেছে। কেবলে মনে হচ্ছে এই বুঝি উল্টোপাল্টো বাতাসে নোঙর ছিঁড়ে ছুটতে শুরু করল জাহাজ। দুশ্চিন্তায় শুকিয়ে গেছে ক্যাপ্টেনের মুখ। জাহাজটাকে বাঁচানোর চিন্তায় অস্থির হয়ে উঠেছেন ভদ্রলোক। কিছুক্ষণ পরপরই একবার নিজের কেবিনে ঢুকছেন, আবার বেরিয়ে আসছেন। বিড়বিড় করে কি যেন বলছেন, প্রার্থনা করছেন সম্ভবত। কেবিনে শুয়ে শুয়ে প্রার্থনা করছি আমিও। একটু পরেই ঢেউ আছড়ে পড়ার ধাক্কা অনুভব করলাম, সেই সঙ্গে অনবরত দুলনি। এখনও একবার কেবিন একবার ডেক করে চলেছেন ক্যাপ্টেন। একেবারে হতবুদ্ধ হয়ে পড়েছেন যেন। কিন্তু যখন অসহায় মুখে আমার মতো অনারীর কেবিনে এসে ঢুকলেন, তখন বুঝতে বাকি রইল না, আর আশা নেই। তাড়াতাড়ি কেবিন ছেড়ে বেরিয়ে এলাম ক্যাপ্টেনের পেছন পেছন। যা দেখলাম তাতে আতঙ্কিত না হয়ে পারলাম না। কেবিনে ঢুকার আগে ঢেউয়ের আকার যা দেখেছিলাম, এখন তার চেয়ে 4-5 গুণ বড় হয়েছে। প্রতি 3 বা 4 মিনিট পরপরই এরকম পর্বত সমান এক একটা ঢেউ এসে আছড়ে পড়েছে ডেকের উপর। কেবিন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে পুরো ভিজে গেলাম। হাওয়ায় ভেসে আসা পানির বিন্দুগুলো সূঁচ ফুটাতে লাগলো চোখে মুখে। বাতাসের ঝাপটায় তাকাতে পারছি না ভালো করে। অনেক কষ্টে আশেপাশের জাহাজগুলো দেখলাম। আমাদের চেয়ে মোটেই ভালো নয় ওদের অবস্থা। 2টো জাহাজ মাস্তুল কেটে ফেলেছে। এক নাবিকের কাছে শুনলাম, কিছুক্ষণ আগে একটা জাহাজ সাহস করে পাল তুলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মাইলখানেক যাওয়ার আগেই উল্টে গেছে সেটা। আমাদেরও যদি সেই অবস্থা হয়। শিউরে উঠলাম কথাটা ভেবে। কেবিনে ফিরে আসার জন্য পা বাড়াতে যাব এমন সময় দেখলাম মাস্তুল কাটা জাহাজ দুটোর একটা আর অন্য একটা জাহাজ প্রবল বাতাস আর ঢেউয়ের ঝাপটায় নোঙর ছেড়ে ভেসে গেল। বাঁধন ছেঁড়া গতিতে সিকিমাইল যাওয়ার মতো পর উল্টে গেল দুটোই। শিরশির করে ভয়ের একটা স্রোত নেমে এলো আমার শির দাঁড়াবে। চোখ বন্ধ করে ফিরে এলাম কেবিনে। বিছানায় বসে কায়মনে ঈশ্বরকে ডাকতে লাগলাম। বিকেল নাগাদ ম্যাট আর সারেং সামনের মাস্তুলটা কেটে ফেলার অনুমতি চাইল ক্যাপ্টেনের কাছে। প্রথমে রাজি হলেন না ক্যাপ্টেন। যতক্ষণ সম্ভব জাহাজটাকে তিনি অক্ষত রাখতে চান।
কিন্তু সারেং যখন জানালো এছাড়া আর উপায় নেই, মাস্তুল না কাটলে ডুবে যাবে জাহাজ, তখন আর রাজি না হয়ে পারলেন না তিনি। কিন্তু সামনের মাস্তুলটা কেটে দেওয়ার পর দেখা গেল হিতে বিপরীত হয়েছে। নড়বড় করছে প্রধান মাস্তুলটা, ভয়ানকভাবে কাঁপছে জাহাজ। বাধ্য হয়ে প্রধান মাস্তুলটাও কেটে দিতে হলো। 15 মিনিটও হয়নি এমন সময় আরেকটা দুঃসংবাদ। খোলের ডান দিকে ফাটল দেখা দিয়েছে, সেই ফাটল দিয়ে গলগল করে পানি ঢুকছে খোলে। জাহাজের প্রতিটি লোককে পানি সেচতে লাগিয়ে দিলেন ক্যাপ্টেন। আমিও বাদ গেলাম না। প্রাণপণে পানি সেচে চলেছি সবাই, কিন্তু প্রতি সেকেন্ডে যেটুকু ফেলেছি তার দ্বিগুণ পানি ঢুকছে খোলে। এভাবে চলতে থাকলে তলিয়ে যেতে বেশিক্ষণ লাগবে না। সাঁতার জানি ভালোই, কিন্তু সমুদ্রের যা অবস্থা, তাতে দুনিয়ার সেরা সাঁতারও বোধ হয় কয়েক মিনিটের বেশি ভেসে থাকতে পারবে না। শেষ চেষ্টা করলেন ক্যাপ্টেন। সাহায্যের আশায় কামান দাগলেন পরপর কয়েকবার। এই উত্তাল সমুদ্রে আমাদের যা অবস্থা, অন্যদের তার চেয়ে ভালো নয় মোটেই। তবু ছোট আর হালকা জাহাজগুলোর অবস্থা তত খারাপ নয়। পালের সঙ্গে সঙ্গে দাঁড় টেনে চলতে পারে ওগুলো। ছোট একটা জাহাজ এগিয়ে এলো আমাদের দিকে। সবগুলো পাল নামানো, দাঁড় টেনে আসছে। আমাদের কাছাকাছি এসে একটা নৌকা নামিয়ে দিল আমাদের তুলে নেয়ার জন্য। 4 জন দাঁড়ি ছোট নৌকাটা নিয়ে আমাদের জাহাজের গায়ে এসে ভিড়তে চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। ঢেউয়ের ধাক্কায় এদিক ওদিক চলে যায় নৌকা। শেষমেশ আমাদের লোকেরা একটা বয়ার মাথায় দড়ি বেঁধে ছুঁড়ে দিল নৌকাটার দিকে। এখানেও বিপত্তি। লোকগুলো যতই কাছে পৌঁছাতে চেষ্টা করে ততই এদিক ওদিক সরে যায় বয়া। শেষ পর্যন্ত ধরতে পারল ওরা। দড়ি টেনে টেনে সাবধানে জাহাজের পেছনে নিয়ে এলো নৌকা। নৌকাটা ছোট হলেও আমরা সব কটায় এঁটে গেলাম ওতে। সবাই মিলে দাঁড় টেনে এগোতে লাগলাম ছোট জাহাজটার দিকে। আমরা ডেকে ওঠার 5 মিনিটের মাথায় ডুবে গেল ছেড়ে আসা জাহাজটা। সন্ধ্যার পর ইয়ারমাত বন্দরের নিরাপদ আশ্রয়ে পৌঁছালাম আমরা। ঝড় তখনও চলছে। 2 দিন পর আমাকে ডেকে পাঠালেন ক্যাপ্টেন। গম্ভীর গলায় বললেন, তুমি আর কোনোদিন সমুদ্রে যাবে না। প্রথমবারই যে অভিজ্ঞতা তোমার হলো, তাতে নিশ্চয়ই বুঝতে পেরেছ সমুদ্র তোমার জন্য নয়। কেন স্যার? বললাম আমি। আপনি কি আর কোনোদিন সমুদ্রে? আমার কথা আলাদা, এটা আমার নিয়তি, সুতরাং কর্তব্য। কিন্তু পয়লাবারের ভাগ্য তোমার সাথে যে আচরণ করলো, তাতে ভবিষ্যতে আবার সমুদ্রে গেলে অবস্থা কি হবে বুঝতে পারছ? আমার ধারণা তোমার কারণে আমাদের এমন দুর্বিপাকে পড়তে হয়েছিল। তাছাড়া কেনই বা যাবে? সব কথা খুলে বললাম আমি। নাবিক হওয়ার প্রবল আকাঙ্ক্ষার কথা, বাবার কথা না শুনে বাড়ি ছেড়ে পালিয়ে আসার কথা, সব গড়গড় করে বলে গেলাম। কিন্তু গলল না ক্যাপ্টেনের বরফ জমা মন। উল্টো আরও গম্ভীর হয়ে গেলেন তিনি। বললেন, এসব কথা আগে জানলে কোনোদিনে আমার জাহাজে উঠতে দিতাম না তোমাকে। এখন আর কোনো সন্দেহ নেই, তোমার মতো অলক্ষণের জন্যই খোয়াতে হলো আমার জাহাজটা। কিন্তু স্যার, বলতে চেষ্টা করলাম আমি। পাত্তা দিলেন না ক্যাপ্টেন। 1000 পাউন্ড দিলেও তুমি যে জাহাজে থাকবে সে জাহাজে আমি উঠবই না। কথাটা শুধু আমাকে জানিয়ে ক্ষান্ত হলেন না ক্যাপ্টেন, উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেনকেও জানিয়ে দিলেন আমাকে সঙ্গে নিলে জাহাজে থাকবেন না তিনি। পরদিন সকালেই জাহাজ থেকে নামিয়ে দেয়া হলো আমাকে। পকেটে কিছু টাকা ছিল, সুতরাং ঘাবড়ালাম না। লন্ডনে চলে গেলাম স্থলপথে। এবার কি করব? বাড়ি ফিরে যাওয়ার কথা ভুলেও ভাবলাম না। বাবা মার কথা বাদিয়ে দিলাম। পাড়া প্রতিবেশীদের কাছেই বা মুখ দেখাবো কি করে? সবাই আঙ্গুল উঁচিয়ে বলবে, ওই যে সেই ছোকরা বাড়ি থেকে পালিয়ে দিগ্বিজয়ী হতে গিয়েছিল, দিগ্বিজয়ী হওয়ার চেয়ে বাড়িতে থাকা আরামের, বুঝতে পেরে ফিরে এসেছে। লন্ডন শহরের ভবগুরের মতো ঘুরে বেড়ালাম কয়েকদিন। ফুরিয়ে আসছে পকেটের পয়সা। প্রতিদিনই জাহাজ ঘাটায় গিয়ে খোঁজ খবর করি, শিগগিরই কোনো জাহাজ ছাড়বে কিনা, ছাড়লে তাদের লোক লাগবে কিনা।
কিন্তু ভাগ্যের কাছ থেকে কোনো সহায়তা পেলাম না। বেশ কয়েকটা জাহাজেরই খোঁজ পেলাম, পরবর্তী 1 বা 2 সপ্তাহের ভেতর ছাড়বে, লোকও লাগবে সেগুলোয়, কিন্তু আমার মতো অনভিজ্ঞ এবং অপরিচিত লোক নিতে রাজি নয় কেউই। এদিকে যতই পকেটের পয়সা ফুরিয়ে আসছে, ততই হতাশ হয়ে পড়ছি আমি। অবশেষে একদিন এক জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হলো। মাত্র কদিন আগে তিনি গিনি উপকূল থেকে ফিরে এসেছেন। যেসব জিনিসপত্র এনেছেন, মোটা অঙ্কের লাভ হয়েছে তা থেকে। কদিন পরে আবার রওনা হবেন। অল্প কিছুক্ষণ আলাপ করে বুঝতে পারলাম এবার ঠিক জায়গায় এসেছি। আমার দুনিয়া দেখার আগ্রহের কথা শুনে খুব খুশি হলেন ভদ্রলোক। জানালেন ইচ্ছে করলে আমি বিনা পয়সায় তার সঙ্গে যেতে পারি। তার মেসমেট হিসেবে থাকব, চাইলে ব্যবসার জন্য কিছু জিনিসও সঙ্গে নিতে পারি। সানন্দে আমি গ্রহণ করলাম প্রস্তাবটা। মাত্র কয়েকদিনের মধ্যে চমৎকার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল আমার আর ক্যাপ্টেনের ভেতর। লন্ডনে বাবার এক বন্ধুর কাছ থেকে 40 পাউন্ড ধার করলাম। ক্যাপ্টেনের পরামর্শ মতে কাঁচের চুড়ি, মালা, ছোটখাটো খেলনা এবং এ ধরনের আরও কিছু তুচ্ছ জিনিসপত্র কিনলাম এই টাকা দিয়ে। দেখতে দেখতে কেটে গেল রওনা হওয়ার আগের দিনগুলো। দ্বিতীয়বারের মতো জাহাজে চাপলাম আমি। এটাই আমার একমাত্র সফল সমুদ্র যাত্রা। ক্যাপ্টেনের মতো সৎ এবং মিশুক লোকের বন্ধুত্ব পরিপূর্ণভাবে উপভোগ করেছি। তাছাড়া এ সময় আমি তার কাছ থেকে গণিত শাস্ত্র এবং জাহাজ চালানোর কলাকৌশল সম্পর্কেও অনেক কিছু শিখে নিতে পেরেছি। সত্যি কথা বলতে কি, এ যাত্রায় আমি পুরোপুরি একজন নাবিক এবং ব্যবসায়ী হয়ে উঠেছি। যেসব তুচ্ছ জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, সেগুলোর বিনিময়ে গিনি থেকে প্রায় 5 পাউন্ড 9 আউন্সের মতো সোনার গুঁড়ো নিয়ে ফিরলাম। লন্ডনের বাজারে এর দাম প্রায় 300 পাউন্ড। 40 পাউন্ডের জিনিসের বিনিময়ে 300 পাউন্ড পাওয়া সোজা কথা নয়। আবার গিনিতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি। প্রস্তুতিও নিতে শুরু করলাম, কিন্তু দুর্ভাগ্য, কয়েকদিন পরে মারা গেলেন আমার ক্যাপ্টেন বন্ধু। চুপচাপ বসে রইলাম আমি কিছুদিন, সিদ্ধান্ত পাল্টালাম না। বন্ধুর মৃত্যুশোক একটু থিতিয়ে আসতেই আবার চেপে বসলাম আগের জাহাজে। জাহাজের ম্যাট এবার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। এবার নিলাম 100 পাউন্ডের জিনিসপত্র। আগের বারের মতোই তুচ্ছ সব জিনিস। বাকি 200 পাউন্ড রেখে গেলাম ক্যাপ্টেনের বিধবা স্ত্রীর কাছে। বাবার বন্ধুর ধার শোধ করতে গিয়ে জানলাম আগে বাবা শোধ করে দিয়েছেন সেই 40 পাউন্ড। নির্দিষ্ট দিনে অনুকূল বাতাসে পাল তুলে দিলাম আমরা। চমৎকার কাটল প্রথম কয়েকটা দিন। তারপরে আবার দুর্ভাগ্য এসে ভর করল আমার কাঁধে। এবার আর ঝড় নয়, জলদস্যু। ক্যানারি আইল্যান্ডের দিকে এগোচ্ছিল আমাদের জাহাজ। ভোর হয়েছে একটু আগে। সূর্যের আলোয় দ্রুত কেটে যাচ্ছে ভোরের ধূসর অন্ধকার। হঠাৎই খেয়াল করলাম পেছন থেকে তেড়ে আসছে একটা জাহাজ। সবগুলো পাল তুলে দিয়ে ভয়ানক গতিতে ছুটে আসছে সেটা। আমি প্রথমে বুঝতে পারিনি। ক্যাপ্টেনের কাছ থেকে যখন শুনলাম কারণটা, তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ইতিমধ্যে আমাদের জাহাজেরও সবগুলো পাল তুলে দেওয়া হয়েছে, কিন্তু তবু জলদস্যুদের জাহাজের সমান গতি অর্জন করতে পারলাম না আমরা। দ্রুত কমে আসছে দূরত্ব। কয়েক ঘন্টার ভেতরেই জলদস্যুদের জাহাজটা ধরে ফেলবে আমাদের। যুদ্ধ করার জন্য তৈরি হলাম আমরা। 12টা কামান রয়েছে আমাদের জাহাজে। দুপুরের কিছু পরে এসে পড়ল দস্যু জাহাজটা। সোজা চলে এলো আমাদের পাশে। ছোট ছোট কয়েকটা পাল নামিয়ে ক্রমশ কাছে চলে আসছে। একসঙ্গে 8টা কামান টানা হেঁচড়া করে ডেকের উপর নিয়ে এলাম আমরা। তাক করলাম দস্যু জাহাজটার দিকে। কামানে বারুদ ঠেসে গোলা ঢোকাতে যে সময় লাগল, ততক্ষণে আরও কাছে এসে পড়ল জাহাজটা। এত কাছ থেকে কামান দেগে কতটুকু ক্ষতি করা যাবে বুঝতে পারছি না। কামান দাগা হলো। পরপর গর্জে উঠল 8টা কামান। যা ভেবেছিলাম ঠিক তাই। বেশিরভাগ গোলাই জাহাজের উপর দিয়ে চলে গেল। সবচেয়ে বড় পালটার একটা ফুটো করা ছাড়া আর কিছুই করতে পারলাম না আমরা। ইতিমধ্যে দস্যুরাও কামান দাগতে শুরু করেছে।
কামানগুলোই দ্বিতীয়বার বালুর ঠেসে গোলা ছুড়বার আগেই দস্যুদের জাহাজটা ভিড়ল আমাদেরটার পাশে। জোর একটা ধাক্কা লাগলো আমাদের জাহাজে, ছিটকে পড়ল কয়েকজন নাবিক। প্রচণ্ড চিৎকার করতে করতে জলদস্যুরা লাফিয়ে নামতে লাগলো আমাদের জাহাজে, প্রত্যেকের হাতে খোলা তলোয়ার। আমাদের মধ্যে পেশাদার যোদ্ধা কেউ ছিল না। দু একজন নাবিক যাও একটু লড়তে জানত, জলদস্যুদের সঙ্গে পেরে উঠল না তারা। তাছাড়া দস্যুরা সংখ্যায় অনেক বেশি। ঘণ্টাখানিকেরও কম সময়ের মধ্যে আমাদের জাহাজ দখল করে তছনছ করে ফেলল ওরা। দড়ি-দড়া সব কেটে দিল, পালগুলো নামিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করল, মাস্তুলগুলো কেটে ভাসিয়ে দিল সাগরে। 3 জন মারা গেল আমাদের, আহত হলো 8 জন। বাকি সবাই আত্মসমর্পণ করল। আমাদের নিয়ে উঠানো হলো দস্যু জাহাজে। মরক্কো উপকূলের দিকে চলতে লাগলো দস্যু জাহাজ। কয়েকদিন পর পৌঁছালো মুর বন্দরের শালিতে। আমাকে নিজের দাস হিসেবে রেখে দিল দস্যু সর্দার। বাকি সবাইকে পাঠিয়ে দেওয়া হলো মুর সম্রাটের দরবারে। রাতারাতি একজন উদীয়মান ব্যবসায়ী থেকে কৃতদাসে পরিণত হলাম আমি। আমার নতুন প্রভু তার বাড়িতে নিয়ে গেল আমাকে। আশায় আশায় রইলাম, হয়তো আবার একদিন সাগর পাড়ি দিতে বেরোবে দস্যু সর্দার, আমাকেও হয়তো সঙ্গে নেবে। তখন যদি কোনো স্প্যানিশ বা পর্তুগিজ যুদ্ধজাহাজের মুখোমুখি হয় বেটা, তাহলে হয়তো মুক্তির একটা পথ বেরোনো যাবে। অচিরেই আমার এই ইচ্ছার অপমৃত্যু ঘটল। আবার সমুদ্রে গেল লোকটা, কিন্তু আমাকে রেখে গেল তার বাগান দেখাশোনার জন্যে। কয়েক মাসের মধ্যেই ফিরে এলো দস্যু সর্দার। এবার আমাকে লাগানো হলো তার জাহাজের পাহারা দেওয়ার কাজে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। বাগানের কাজের চেয়ে জাহাজ পাহারা দেয়া অনেক সহজ। তাছাড়া পালানোর কিছু একটা উপায় তো করা যাবে হয়তো। নানা রকম ফন্দি ফিকির করলাম পালানোর, কিন্তু জাহাজে আমাকে ছাড়াও নিজের কয়েকজন বিশ্বস্ত লোক রেখেছে সর্দার, ফলে কোনো ফন্দি কাজে লাগল না। 2 বছর কেটে গেল এভাবে। এই 2 বছরে একবারও জাহাজে পাল তুলেনি সর্দার। যতটুকু জানতে পেরেছি, টাকার অভাবে এরকম হাত পা গুটিয়ে বসে আছে সে। সমুদ্রে মাছ ধরেই আপাতত দিন কাটছে আমাদের। সপ্তাহে 1-2 দিন আবহাওয়া ভালো থাকলে আরও ঘন ঘন জাহাজের ছোট নৌকাটা নিয়ে বেরিয়ে পড়ি আমরা, সর্দার, আমি আর জুরি নামের এক মুর ছেলে। বেশিরভাগ সময় সর্দারই মাছ ধরে, আমি আর জুরি দাঁড় টানি, প্রয়োজন পড়লে সাহায্য করি সর্দারকে। অল্প সময়ের ভেতরে একজন দক্ষ মাছ ধরোয়া হয়ে উঠলাম আমি। সর্দারের চেয়ে ভালো না হলেও তার সমান সমান যে হয়ে উঠলাম তাতে সন্দেহ নেই। কারণ কয়েকদিন পর লক্ষ্য করলাম নিজে আর মাছ ধরতে আসছে না সর্দার, মলি নামের এক বিশ্বস্ত লোককে পাঠাচ্ছে আমার আর জুরির সঙ্গে। জুরি আর নতুন লোকটা দাঁড় টানে, আমি মাছ ধরি। এমন সময় একদিন ঘটল ঘটনাটা। চমৎকার সকাল, শান্ত সমুদ্র, মাছ ধরতে বেরিয়েছি আমরা। সর্দার নিজে রয়েছে আজ। উপকূল থেকে প্রায় 1/2 লিগ এসে পড়েছি। হঠাৎ করে ঘন কুয়াশা ছেয়ে গেল চারদিক। নৌকার উপর একে অন্যকে দেখতেও কষ্ট হচ্ছে আমাদের। ফিরে যাওয়ার নির্দেশ দিল সর্দার। দাঁড় টানতে শুরু করলাম আমি আর জুরি। কিন্তু সারাদিন দাঁড় টানার পরও উপকূলে পৌঁছাতে পারলাম না। রাত হল। সারা রাত চুপচাপ বসে রইলাম খোলা সাগরে। পরদিন সকালে আবার পরিষ্কার আকাশ। সূর্য দেখে বুঝতে পারলাম উপকূলের দিকে না টেনে দাঁড় গভীর সমুদ্রের দিকে টেনেছি আমরা। যাই হোক, অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম এ যাত্রায়। সন্ধ্যা নাগাদ ফিরে আসতে পারলাম উপকূলে। মারাত্মক কোনো বিপদ না ঘটলেও পুরো 2 দিন না খেয়ে থাকার যে কি জ্বালা, তা হাড়ে হাড়ে টের পেয়েছি। এই ঘটনার পর সর্দার সিদ্ধান্ত নিল আর কখনো কম্পাস এবং কিছু খাবার ছাড়া মাছ ধরতে বেরোবে না। খুব মজবুত আর বড় একটা নৌকা ছিল আমাদের জাহাজে। নিজের জাহাজের সঙ্গে বেঁধে সেই নৌকাটা নিয়ে এসেছিল দস্যু সর্দার। এতদিন এমনি এমনি পড়েছিল, এবার সেটা কাজে লাগানোর কথা ভাবল সর্দার। নৌকাটা মেরামত করিয়ে সেটার মাঝামাঝি জায়গায় একটা কেবিন তৈরি করল এবং ছোট একটা মাস্তুল লাগালো,
যাতে বিপদের সময় দ্রুত চলবার জন্য পাল ব্যবহার করা যায়। কেবিনটায় মাছ ধরার সরঞ্জাম এবং খাবার দাবার ব্যবস্থা করা হলো। হাতুড়ি, করাত এ জাতীয় টুকটাক কিছু যন্ত্রপাতিও রাখা হলো। এখন এত চমৎকার হয়েছে নৌকাটা যে ছোটখাটো একটা সমুদ্রগামী জাহাজ বলা যায় সেটাকে। আজকাল মাছ ধরা ছাড়াও মাঝে মধ্যেই নৌকাটা নিয়ে সমুদ্রে বেরোয় সর্দার। দু একজন বন্ধুবান্ধবও সঙ্গে থাকে এবং কি মাছ ধরার সময় কি বেরোনোর সময় আমাকে থাকতেই হয় নৌকায়। একদিন বিকেলে সর্দার ডেকে পাঠালো আমাকে আর মলিকে। অন্যান্য দিন যা নিই তার প্রায় 3 গুণ খাবার বোঝাই দেওয়ার নির্দেশ দিল। জাহাজ থেকে বেশ কিছু বারুদ, গুলি এবং 3টি বন্দুক নিয়ে তৈরি রাখতে বলল নৌকায়। বুঝলাম মাছ ধরা ছাড়াও পাখি শিকার করা হবে কাল। সর্দারের নির্দেশ মতো সবকিছু ঠিকঠাক করে অপেক্ষা করতে লাগলাম। পরদিন ভোরে আমি, জুরি আর মলি এর ভেতরে ধুয়ে মুছে সাফ সুতর করে ফেলেছি নৌকা। সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পরে এলো সর্দার, একা। বলল, আমার বন্ধুরা আসতে পারল না, তোমরা 3 জনে মাছ ধরতে চলে যাও। দুপুরের ভেতর বড় কিছু মাছ চাই, না হলে খাওয়া হবে না। রওনা হয়ে গেলাম আমরা। মলি হাল ধরে আছে, জুরি আর আমি দাঁড় টানছি। উপকূল ছেড়ে বেশ কিছু দূর চলে আসার পর বিদ্যুৎ চমকের মতো বুদ্ধিটা খেলে গেল আমার মাথায়। উপকূলের কাছাকাছি এলাকায় মাছ ধরার চেষ্টা করলাম কিছুক্ষণ, কিন্তু লাভ হলো না কোনো। আসলে হতে দিলাম না আমি। যেসব কাজ করলে কোনো মাছেই মাছের টুপ গেলবে না সেগুলোই করতে লাগলাম। খানিকক্ষণ পর বললাম, বুঝলে মলি, উপকূলের এত কাছে মাছ পাওয়া যাবে না আজ, আরও গভীরে সমুদ্রে যেতে হবে। কিছুই সন্দেহ করল না মলি। ঠিক আছে চলো বলে পাল খাটানোর জন্য সে উঠে চলে গেল সামনে। হাল ধরলাম আমি। গভীর সমুদ্রের দিকে চালাতে লাগলাম নৌকা। প্রায় মাইল 3 যাবার পর জুরিকে হালে বসে উঠে এলাম আমি। মলির পেছনে গিয়ে দাঁড়ালাম। আপন মনে কিছু করছি এমন ভাব করে একটু ঝুঁকলাম সামনে। তারপর আচমকা লোকটার 2 পা ধরে হ্যাচকা একটা টান দিলাম। চিত হয়ে পানিতে পড়ে গেল মলি। তলিয়ে গেল সঙ্গে সঙ্গে। একটু পরে ভেসে উঠল লোকটা। সাঁতার কেটে এগিয়ে আসতে লাগলো নৌকার দিকে। তাড়াতাড়ি কেবিনে ঢুকে একটা বন্দুক বের করে তাক করলাম মলির দিকে। বললাম, এদিকে সাঁতরে লাভ হবে না, ডাঙ্গার দিকে যাও। তুমি পালাবে তো? বলল মলি। আমাকেও সঙ্গে নাও, দুনিয়ার যেখানেই যাও তোমার সঙ্গে থাকবো আমি, কখনো কোনো ক্ষতি করার চেষ্টা করব না। মস্করার আর জায়গা পাওনি, এক্ষুনি ঘোরো, নইলে গুলি করলাম। উপকূল পর্যন্ত সাঁতরে যেতে পারবো না তো আমি। যথেষ্ট ভালো সাঁতরাতে জানে লোকটা। বললাম, খুব পারবে, সমুদ্র শান্ত, না পারার কোনো কারণ নেই, চলে যাও, কিছু বলবো না। কিন্তু নৌকার দিকে এগোয়েছ কি খলি ফুটো করে দেব। গুলি করার ভঙ্গিতে একবার ঝাঁকুনি দিলাম বন্দুকটায়। এবার ভয় পেল মলি। ঘুরে সাঁতরাতে শুরু করল উপকূলের দিকে। উপকূলের দিকে বেশ কিছু দূর চলে গেল মলি। এবার ছেলেটার দিকে মনোযোগ দিলাম আমি। বললাম, জুরি, এবার বলো তুমি কি করবে? আমার সঙ্গে থাকবে নাকি যাবে শালিতে? আপনার সঙ্গে থাকতে চাই, ভাঙা ভাঙা ইংরেজিতে বলল জুরি। এতদিন আমার সঙ্গে থেকে কাজ চালানোর মতো ইংরেজি শিখে নিয়েছে ছেলেটা। ভালো কথা, বললাম আমি। কিন্তু যদি বিশ্বাসঘাতকতা করো, খোদার কসম সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। আর যদি ভালো হয়ে চলো তো কোনো ভয় নেই তোমার। সারা জীবন আমি আপনার বিশ্বস্ত থাকব, প্রতিজ্ঞা করল জুরি। দয়া করে অবিশ্বাস করবেন না আমাকে। উত্তর উত্তর পূব দিক থেকে বইছে বাতাস, অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে চলতে হবে আমাকে। যদি উল্টো দিকে যেতে চাই আমি, স্পেনের উপকূলে পৌঁছানো যাবে তাহলে। কিন্তু আপাতত মরক্কো উপকূল থেকে যতটা সম্ভব দূরে সরে যেতে হবে। সুতরাং বাতাসের অনুকূলেই হাল ধরলাম। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে দিক বদলে
দক্ষিণ দক্ষিণ পূর্বে চলতে লাগলাম। জানি যত দক্ষিণে যাচ্ছি স্পেন থেকে তত দূরে সরে যাচ্ছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। বাতাসের প্রতিকূলে পাল তোলা সম্ভব নয়, আর নোঙর ফেলে চুপ করে বসে থাকার তো প্রশ্নই উঠে না। এমনভাবে হাল ধরেছি যাতে দক্ষিণ দিকে যেতে যেতে একটু একটু করে উপকূলের দিকে এগো নৌকা। পরদিন বিকেল 3টে নাগাদ আবার তীর দেখতে পেলাম। আমার বিশ্বাস ইতিমধ্যে শালি থেকে কমপক্ষে 150 মাইল দক্ষিণে এসে পড়তে পেরেছি। 5 দিন কেটে গেল এভাবে। এর ভেতর একবারও দিক বদলায়নি বাতাস। তীরের অনেকটা দূর দিয়ে উপকূলের সঙ্গে সমান দূরত্ব রেখে চলেছি আমরা। 6 দিনের দিন দক্ষিণ দক্ষিণ দিক থেকে বইতে শুরু করল বাতাস। এতদিন কোনো জাহাজ আমাদের পিছু পিছু এসেছে কিনা জানি না। যদি এসেও থাকে, আর এখন পারবে না, কারণ উল্টো দিক থেকে বইছে বাতাস। অনেকখানি নিশ্চিত বোধ করতে লাগলাম। এবার উপকূলের দিকে যাওয়া যাক। নৌকার মুখ ঘুরিয়ে দিলাম। সন্ধ্যা নাগাদ ছোট্ট একটা নৌকা নদীর মোহনায় নোঙর ফেললাম। একটা লোকও দেখলাম না উপকূলের কাছে। দেখব বলে ভাবিও নি অবশ্য। কোথায় এসেছি, কত অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, কোন দেশের উপকূল বা কী নদী ওটা, কিছুই জানি না, জানতে চাইও না। এখন আমার সবচেয়ে দরকার যা, তা হচ্ছে খাবার পানি। রওনা হওয়ার আগে যেটুকু পানি নিয়েছিলাম তা শেষ হয়ে গেছে। পানিতে নামার জন্য তৈরি হতে লাগলাম। সাঁতরে ডাঙ্গায় উঠে পানির খোঁজ করতে হবে, কিন্তু অন্ধকার বাড়ার সঙ্গে সঙ্গে নানা রকম হিংস্র জীবজন্তুর গর্জন ভেসে আসতে লাগলো ডাঙ্গার দিক থেকে। বেচারা জুরি ভয়ে একেবারে সিঁঠিয়ে গেল। এসব হালুম হুলুম শুনে কাঁদো কাঁদো স্বরে মিনতি করতে লাগলো যেন সকাল পর্যন্ত অপেক্ষা করি। ঠিক আছে জুরি, যাব না, বললাম আমি, কিন্তু সকালে হয়তো এমন লোক এসে হাজির হবে যারা এই সিংহগুলোর চেয়েও কম খারাপ নয়। যদি আসে তাহলে গুলি করব আমরা। হাসতে হাসতে বলল জুরি, ভয়ে পালাতে পথ পাবে না বেটারা। বুদ্ধিটা মনে ধরল আমার। নোঙর ফেলে সারা রাত চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছি বনজন্তুর হিংস্র গর্জন। একবার দেখলাম বিশাল আকারের একদল প্রাণী। ওগুলোর নাম যে কি তা বলতে পারবো না। সাগরে নেমে অদ্ভুত হাঁক ঢাক ছাড়তে ছাড়তে পানি ছিটাছিটি করল কয়েকটা। ভয়ে কাঁপতে লাগলো জুরি। আমার অবস্থা মোটেও ভালো নয়, কিন্তু যখন দেখলাম এই বিশাল প্রাণীগুলোর একটা সাঁতার কেটে এগিয়ে আসছে আমাদের দিকে, তখন আতঙ্কে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা হলো একেবারে। আবছা একটা অবয়ব ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না প্রাণীটার। সিংহ ওটা, বলল জুরি। হতে পারে, সিংহ কখনো দেখিনি আমি। নোঙর তুলে চলেন চলে যাই, আবার বলল জুরি। না জুরি, বললাম আমি, নোঙর তুলব আমরা। কথাটা শেষ করতে পারলাম না। নৌকার একেবারে কাছে দেখতে পেলাম জন্তুটাকে। 2 দাঁড় সমানও হবে না দূরত্ব। তাড়াতাড়ি কেবিনের দরজার কাছ থেকে বন্দুকটা তুলে নিয়ে গুলি করলাম। গুলি লাগলো কিনা বুঝতে পারলাম না, তবে দেখলাম ফিরে যাচ্ছে জন্তুটা। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে তীরে দাঁড়ানো জন্তুগুলো এমন ভয়াবহ রকম চিৎকার জুড়ে দিল যে সেই চিৎকার শুনেই মূর্ছা যাওয়ার দশা হলো আমাদের। ভোর হলো। এবার পানির খুঁজে যেতে হবে। গতকালের পর থেকে এ পর্যন্ত এক বিন্দু পানিও মুখে দিতে পারিনি। যেভাবেই হোক পানি জোগাড় করতেই হবে। নোঙর তুলে উপকূলের যতটা সম্ভব কাছে নিয়ে গেলাম নৌকা। তারপর আবার নোঙর ফেলে সাগরে নামলাম জুরি আর আমি। পানির ভেতর দিয়ে হেঁটে তীরে গিয়ে উঠলাম। নৌকাটাকে চোখের আড়াল করতে চাইছি না আমি। নদীপথে কেন নিয়ে হাজির হতে পারে জঙ্গলিরা, কিন্তু মাইলখানেক দূরে একটু নিচু জায়গা দেখে দৌড়ে গেল জুরি। বাধা দেওয়ার কোনো সুযোগও পেলাম না। অগত্যা আমিও হাঁটতে লাগলাম সেদিকে। হঠাৎই দেখলাম ছুটতে ছুটতে আসছে জুরি। কি ব্যাপার? জঙ্গলিরা তাড়া করেছে নাকি কোনো বনজন্তু? ওকে সাহায্য করার জন্য দৌড়াতে শুরু করলাম আমি।
কাছাকাছি পৌঁছে দেখি খরগোশের মতো দেখতে একটা জন্তু ওর কাঁধে উৎপেতে বসে মেরেছে ওই জন্তুটা। মনে মনে খুশি হয়ে উঠলাম, অনেকখানি মাংস পাওয়া যাবে। আরও খুশি হলাম যখন জুরি জানালো পানির খুঁজো সে পেয়েছে এবং এখনও কোনো জঙ্গলি দেখেনি। খরগোশ জাতীয় প্রাণীটা পুড়িয়ে ভুরিভোজ করলাম। তারপর পানির পাত্রগুলো ভরে নিয়ে নৌকায় এসে উঠলাম। সঙ্গে আনা খাবারের অনেকখানি এখনও অবশিষ্ট আছে। পানিও জোগাড় হয়ে গেছে, সুতরাং চিন্তা কি, উপকূল ধরে চলতে শুরু করলাম। আগেও এসেছি এ অঞ্চলে, ঠিক কোন জায়গায় আছি না জানলেও আমাদের অবস্থান সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারছি। ক্যানারি দ্বীপপুঞ্জ এবং কেপ দ্য ভার্দের দ্বীপপুঞ্জের কাছাকাছি কোথাও। একমাত্র কম্পাস ছাড়া আর কোনো যন্ত্রপাতি নেই সঙ্গে, তাই সঠিক অবস্থানটা বের করতে পারছি না। যাই হোক, উপকূলের সঙ্গে সমান্তরাল রেখায় চলতে থাকব, কোনো ইংলিশ বাণিজ্য জাহাজের সঙ্গে দেখা হয়ে যাবে হয়তো। একদিন পশ্চিম দিকে অনেক দূরে একটা চূড়ার মতো দেখতে পেলাম। চূড়াটা ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের পাহাড় চূড়া বলে মনে হলো। ধক করে উঠল আমার বুকের ভেতর। এবার বোধহয় সভ্য দুনিয়ায় ফিরে যাওয়া যাবে। সঙ্গে সঙ্গে হাল ঘুরিয়ে চলতে লাগলাম সেদিকে। কিন্তু দুর্ভাগ্য, এক লিগও যেতে পারিনি। এমন সময় পাল্টে গেল বাতাসের গতিপথ। জাহাজ চালানোর যতগুলো কৌশল শিখেছিলাম সব একে একে প্রয়োগ করেও বাতাসের প্রতিকূলে এগোতে পারলাম না। হতাশ হয়ে বাদ দিলাম ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার ইচ্ছে। আবার সেই দক্ষিণ দিকে উপকূল রেখা বরাবর এগিয়ে চলা। এর ভেতর আরও কয়েকবার আমরা ডাঙ্গায় নেমেছি। পানির পাত্রগুলো ভরে কিছু ফলমূল জোগাড় করে আবার পাল তুলে দিয়েছি। উপকূলের খুব কাছ দিয়ে এগুচ্ছি আমরা। জুরি একদিন পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলল, আরেকটু দূর দিয়ে চলুন। কেন জিজ্ঞেস করলাম আমি। এ দেখুন, আঙ্গুল দিয়ে তীরের দিকে ইশারা করল ও। ওই যে এই পাহাড়টার পাশে ঘুমিয়ে আছে একটা দৈত্য। জুরির ইশারা অনুসরণ করে তাকালাম আমি। দৈত্যই বটে। বিরাট এক সিংহ শুয়ে আছে পাহাড়ের ছায়ায়, উপকূল থেকে সামান্য একটু দূরে। জুরি, বললাম আমি, যাও কোলে গিয়ে মেরে এসো ওটাকে। আতঙ্কিত চেহারা হলো জুরির। আমি মারব? এক গালে খেয়ে ফেলবে আমাকে। আর কিছু বললাম না ছেলেটাকে। আমাদের সবচেয়ে বড় বন্দুকটা বের করলাম কেবিন থেকে। অনেকখানি বারুদ ঠেসে দুটো বড় গুলি ভরলাম। দ্বিতীয় বন্দুকটাতেও দুটো বুলেট ঢোকালাম। সবশেষে ৩ নম্বর, অর্থাৎ ছোট বন্দুকটা। 5টা ছড়রা ভরলাম ওটায়। উপকূলের আরেকটু কাছে নিয়ে গেলাম নৌকা। নোঙ্গর ফেলে তাক করলাম বড় বন্দুকটার দিকে। অনেক সময় নিয়ে সিংহটার মাথা বরাবর নিশানা করে গুলি ছুড়লাম। মাথায় না লেগে হাঁটুতে লাগলো গুলি। ভয়ঙ্কর এক গর্জন করে লাফ মেরে উঠে দাঁড়াতে গেল সিংহটা, কিন্তু পারল না। পড়ে গেল হাঁটু ভেঙে। একটু পরেই 3 পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো আবার। ইতিমধ্যে দ্বিতীয় বন্দুকটা তুলে নিয়েছে আমি। 3 পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করেছে সিংহ। দেরি না করে গুলি করলাম এবার কাজ হলো। পড়ে গেল সিংহটা। কিছুক্ষণ পা ছড়ে গড়াগড়ি করে জীবন আঁকড়ে থাকার চেষ্টা করল, তারপর নিথর হয়ে গেল। যাই ওটার কাছে, উৎফুল্ল গলায় অনুমতি চাইল জুরি। যাও। ছু মেরে ছোট বন্দুকটা নিয়ে পানিতে লাফিয়ে পড়ল জুরি। এক হাতে বন্দুকটা মাথার উপর ধরে সাঁতরে গিয়ে উঠল তীরে। এক ছুটে পৌঁছে গেল জন্তুটার কাছে। মরা সিংহটার কানের সঙ্গে বন্দুক ঠেকিয়ে গুলি করল আবার। হঠাৎ করেই কেমন একটা বেদনা বোধে ছেয়ে গেল মনটা। খামোখা মারলাম প্রাণীটাকে। ওর মাংস তো খেতে পারবো না, তাহলে কেন মারলাম? আবার রওনা হওয়ার জন্য জুরিকে ডাকতে যাব, এমন সময় মনে হলো চামড়াটা তো ছাড়াতে পারি। আমিও সাঁতরে গিয়ে তীরে উঠলাম। দুজনে মিলে চামড়া ছাড়াতে শুরু করলাম।
কিছুক্ষণের ভেতরে বুঝতে পারলাম জুরি আমার চেয়ে অনেক পটু এ কাজে। তবু দিনের বাকি সময়টুকু লাগলো চামড়া ছাড়াতে। নৌকায় ফিরে কেবিনের উপর মেলে দিলাম চামড়াটা। 2 দিনের ভেতরেই শুকিয়ে গেল ওটা। এরপর যতদিন নৌকায় ছিলাম চামড়াটার উপরেই শুয়েছি আমি। সিংহ শিকারের প্রায় 12 দিন পেরিয়ে গেছে। এখনো ইংলিশ বা ইউরোপীয় কোনো জাহাজের সঙ্গে দেখা হয়নি আমাদের। খাবার দাবার ফুরিয়ে এসেছে। একটানা অনেক দিন শান্ত গেল আবহাওয়া। যে কোনো মুহূর্তে আবার ফুঁসে উঠতে পারে সাগর। ইতিমধ্যে তীরের লোকজনের দেখা পেতে শুরু করেছে। গত কয়েকদিনে উপকূলের কাছে 2-3 জায়গায় দেখেছি হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে কালো কালো লোকেরা। আমি তীরে নেমে ওদের সঙ্গে আলাপ করার ইচ্ছে প্রকাশ করতেই হাহা করে উঠল জুরি, না না, যাবেন না আপনি। জাহাজের আশায় আশায় আরও কয়েকদিন কাটল, কিন্তু বিড়ালের কপালে শিকা ছিঁড়ল না। আর বসে থাকা যায় না, এবার আলাপ করতে হবে স্থানীয়দের সাথে। পরদিনই সুযোগ পেয়ে গেলাম। লোকগুলোকে দেখার সঙ্গে সঙ্গে তীরের কাছে নিয়ে গেলাম নৌকা। দেখলাম একজনের হাতে লম্বা একটা লাঠি ছাড়া আর কিছু নেই। জুরি জানালো, ওটা বললাম। নৌকা থেকেই আকারে ইঙ্গিতে যতটুকু পারলাম আলাপ করলাম ওদের সাথে। বিশেষ করে যেটা বোঝাতে চাইলাম তা হলো খাবার দরকার আমাদের। ভালোই বুঝল লোকগুলো। ইশারায় নৌকা থামাতে বলল। নিরীহই মনে হলো লোকগুলোকে। বোধহয় ভয়ের কিছু নেই। পাল নামিয়ে ফেললাম আমি। দেখে 2 জন লোক ছুটে গেল ডাঙ্গার ভেতর দিক। প্রায় আধ ঘন্টা পরেই যখন ফিরে এলো তখন তাদের হাতে রয়েছে 2টো শুকনো মাছ আর কিছু শস্যদানা। মাছ এবং শস্যদানা দুটোই অপরিচিত আমার। তবু জিনিসগুলো নেব ঠিক করলাম। কিন্তু সমস্যা হলো কিভাবে। আমরা যেমন ঠিকমতো ওদের বিশ্বাস করতে পারছি না, তেমনি ওরাও পারছে না। ওরাই শেষ পর্যন্ত সমাধান করে দিল। সৈকতের উপর খাবারগুলো রেখে বেশ কিছুটা পিছিয়ে গেল ওরা। আমি নেমে জিনিসগুলো নৌকায় নিয়ে আসার পর আবার কাছে চলে এলো। ইশারায় ধন্যবাদ জানানোর চেষ্টা করলাম ওদের। লোকগুলোকে খুশি করার মতো এছাড়া আর কিছু নেই আমাদের কাছে। কিন্তু একটু পরেই চমৎকার একটা সুযোগ পেয়ে গেলাম ওদের খুশি করার। তখনও উপকূল ছেড়ে দূরে আসিনি আমরা। এমন সময় বিশাল আকারের 2টো প্রাণী এসে হাজির হলো। গুঁগো করতে করতে একটাকে তাড়া করে আসছে অন্যটা। সঙ্গে সঙ্গে আতঙ্কিত ছুটোছুটি শুরু হয়ে গেল লোকগুলোর ভেতর। সোজা পানিতে এসে নামল জন্তু 2টো। কিছুক্ষণ হুটুপুটি করে একটা জন্তু এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। অত বড় জন্তুটা এত দ্রুত সাঁতরে আসছে যে আশ্চর্য না হয়ে পারলাম না। জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য গুলি বারুদ ভরিয়ে রেখেছিলাম বন্দুকগুলোয়। সবচেয়ে বড় বন্দুকটা তুলে নিলাম। আরেকটু এগিয়ে আসার সুযোগ দিলাম জন্তুটাকে। তারপর গুলি করলাম ওটার মাথা তাক করে। সঙ্গে সঙ্গে পানিতে ডুবে গেল জন্তুটা। একটু পরেই ভেসে উঠল আবার তলিয়ে গেল, আবার ভেসে উঠল। মরণ যন্ত্রণায় তরপাচ্ছে। একটু একটু করে ফিরে যাচ্ছে তীরের দিকে। তীরে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে নিথর হয়ে গেল বিশাল প্রাণীটা। জন্তু দেখে স্থানীয় লোকগুলো আতঙ্কিত হয়েছিল নিঃসন্দেহে, কিন্তু গুলির শব্দে ওদের যা অবস্থা হলো তা ঠিক মতো প্রকাশ করার ভাষা আমার জানা নেই। কয়েকজনের অবস্থা দেখে মনে হলো মরার জন্য তৈরি হয়ে গেছে। শটান মাটিতে শুয়ে কাঁপছে থরথর করে। কিন্তু যখন একটা জন্তুকে মরে সাগরে ডুবে থাকতে দেখল তখন যেন নতুন করে প্রাণ পেল লোকগুলো। ইশারায় ভয় পেতে নিষেধ করলাম। এবার একটু আশ্বস্ত হলো ওরা। দল বেঁধে পানিতে নেমে খুঁজতে লাগলো জন্তুটাকে। অন্য প্রাণীটা গুলির শব্দ আর বন্দুকের নলে আগুন দেখে সঙ্গে সঙ্গে তীরে উঠেছে, ভেগেছে পাহাড়ের আড়ালে। এবার আমিও পানিতে নেমে গেলাম। পরিষ্কার পানিতে লাল রক্ত দেখে টের পেলাম কোথায় আছে জন্তুটা। নৌকা থেকে শক্ত একটা দড়ি নিয়ে বেঁধে দিলাম সেটার এক পায়ের সাথে। নিগ্রোদেরকে ইশারা করলাম টেনে তোলার জন্য। অল্প সময়ের মধ্যেই লোকগুলো জন্তুটাকে উঠিয়ে ফেলল ডাঙ্গার উপর। এতক্ষণে আমি চিনতে পারলাম বিরাট এক চিতা বাঘ।
আমার পক্ষ থেকে ওদের জন্য উপহার ওটা, ইশারায় জানালাম আমি। সঙ্গে সঙ্গে খুশিতে চিতাটার উপর ঝাঁপিয়ে পড়ল লোকগুলো। সুচালো আগাওয়ালা একরকম কাঠ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই ছাড়িয়ে ফেলল চামড়া। আমাকে খানিকটা মাংস দিতে চাইল, সবিনয়ে প্রত্যাখ্যান করে শুধু চামড়াটা চাইলাম আমি। আনন্দের সঙ্গে ওরা জিনিসটা দিল। তারপর ওরা আরও শুকনো মাছ, কিছু ফলমূল এবং শস্যদানা এনে দিল আমাদের। এবার পানির জন্য ইশারা করলাম আমি। একটা পানির পাত্র উল্টে ধরে বোঝাতে চাইলাম যে সেটা খালি, আমরা ভরে নিতে চাই। একজন নিগ্রো কিচিরমিচির করে কি যেন বলল। সঙ্গে সঙ্গে ছুটে গেল বাকি কয়েকজন। একটু পরেই ফিরে এলো আবার। ওদের সঙ্গে দুজন মহিলা ধরাধরি করে বড়সড় একটা পানির ভর্তি মাটির পাত্র নিয়ে এসেছে। জুরিকে পাঠালাম আমাদের পানির পাত্রগুলো দিয়ে। এক এক করে 3টি পাত্রই ভরে নিয়ে এলো ও। ইশারায় আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিলাম আমরা। নিগ্রোদের কাছ থেকে বিদায় নেবার পর 11 দিন কেটে গেছে। উপকূলের সঙ্গে একই রকম দূরত্ব বজায় রেখে দক্ষিণ দিকে এগিয়ে চলেছি আমরা। আগের মতোই সমুদ্র শান্ত। এখনো কোনো ইউরোপিয়ান জাহাজের দেখা পাইনি। ক্রমেই হতাশ হয়ে পড়ছি। আর কতদিন এভাবে ভাসতে থাকব অকুল সাগরে? জুরিকে হাল ধরতে বলে কেবিনে বসে পড়লাম আমি। ফুরিয়ে আসছে নিগ্রোদের কাছ থেকে আনা খাবার এবং পানি। আর কয়েকদিন যাবে কিনা সন্দেহ। এরপর কি করব? পানি না হয় পাবো ডাঙ্গায় নামলে, কিন্তু খাবার? এতটুকু এক নৌকা নিয়ে উপকূল থেকে দূরে সরে যাওয়া ঝুঁকিপূর্ণ। একবার বাতাস বেড়ে গেলে আর কোনোদিনই হয়তো কোলের কাছে ফিরে আসা যাবে না। এইরকম 7-5 ভাবছি, এমন সময় হঠাৎ শুনতে পেলাম জুরির গলা। জাহাজ, জাহাজ, পালতোলা জাহাজ! সঙ্গে সঙ্গে লাফিয়ে কেবিন থেকে বেরিয়ে এলাম আমি। জুরির দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখতে পেলাম জাহাজটা বেশ দূরে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম ওটা পর্তুগিজ জাহাজ। মনে হলো গিনি উপকূলের দিকে যাচ্ছে। একটু পরে দিক বদলালো জাহাজটা। তার মানে গিনি উপকূলের দিকে যাচ্ছে না। তাহলে যাই হোক, যেখানেই যাক, ওটার কাছাকাছি পৌঁছাতেই হবে। জুরিকে উঠিয়ে দিয়ে হাল ধরলাম আমি। যতটা সম্ভব দ্রুত গতিতে নৌকা চালানোর চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে বুঝতে শুরু করেছি কোনোভাবেই জাহাজটার কাছাকাছি যেতে পারবো না আমরা। নৌকার চেয়ে অনেক দ্রুতগামী ওটা। আবার হতাশায় ছেয়ে যেতে চাইছে মন। হঠাৎ খেয়াল করলাম পাল গুটিয়ে নিচ্ছে জাহাজটা। তাড়াক করে লাফিয়ে উঠল আমার হৃৎপিণ্ড। তার মানে দেখতে পেয়েছে ওরা। তাছাড়া পাল গুটিয়ে নেয়ার আর কোনো কারণ নেই। ওদের কাছে দূরবীন আছে নিশ্চয়ই। ইউরোপীয় ঢঙ্গের নৌকা দেখে হয়তো ভেবেছে জাহাজ ডুবির পর বেঁচে গেছি আমরা। হাত পা নেড়ে আমাদের দুরবস্থার কথা বোঝাতে চেষ্টা করলাম। গুলি ছুড়লাম একবার। দুটোই দেখতে পেল ওরা। পরে জেনেছিলাম বন্দুকের শব্দ শুনতে পায়নি, আগুন আর ধোঁয়া দেখেছিল শুধু। ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো ওরা। আমরাও এগোতে লাগলাম ওদের দিকে। 3 ঘন্টা পর পর্তুগিজ জাহাজের কাছে পৌঁছালো আমাদের নৌকা। প্রথমে পর্তুগিজ, পরে স্পেনিশ এবং সবশেষে ফ্রেঞ্চ ভাষায় আমার সঙ্গে আলাপ করার চেষ্টা করলো ওরা। কিন্তু 3 ভাষার একটাও বুঝি না আমি। শেষ পর্যন্ত জাহাজের এক স্কচ নাবিককে আনা হলো। এই লোকটার মাধ্যমে কথাবার্তা শুরু করলাম ক্যাপ্টেনের সঙ্গে। জানা গেল ব্রাজিলের দিকে যাচ্ছে জাহাজটা। জলদস্যুদের হাতে পড়ার পর থেকে যা যা ঘটেছে খুলে বললাম সংক্ষেপে। সব শুনে জিনিসপত্র সমেত আমাকে এবং জুরিকে জাহাজে তুলে নিতে রাজি হলেন ক্যাপ্টেন। গত দিনগুলো যে রকম দুঃসহ অবস্থার ভেতর কাটিয়েছি, তা থেকে মুক্তি পেয়ে রীতিমতো বর্তে গেলাম আমি। পার্লের সঙ্গে সামান্য যা কিছু আছে সবই দিয়ে দিই ক্যাপ্টেনকে। মুখ ফুটে বললামও কথাটা। বললেন ক্যাপ্টেন। কোনো প্রতিদান পাওয়ার আশায় তোমাকে বাঁচায়নি। ভবিষ্যতে আমিও তোমার মতো দুরবস্থায় পড়তে পারি,
সে সময় যেন বাঁচতে পারি, তাই একটু পুণ্য সঞ্চয় করে রাখলাম। তাছাড়া বলে যেতে লাগলো ক্যাপ্টেন, ব্রাজিলে পৌঁছে ওগুলো লাগবে তোমার। ওগুলো যদি আমি নিয়ে নেই, তাহলে ওখানে গিয়ে না খেয়ে মরতে হবে তোমাকে। না সিনয় ইঙ্গল, মানে ইংরেজ, কিছু দিতে হবে না। এসব জিনিসের বিনিময়ে বাড়ি ফেরার টাকা সংগ্রহ করতে হবে তোমাকে। সুতরাং এ ব্যাপারে আর কথা বাড়ালাম না আমি। জাহাজের অন্য নাবিকদের কড়াকড়িভাবে নিষেধ করে দিলেন ক্যাপ্টেন, যেন আমার কাছ থেকে কেউ কিছু না নেয়। আমার নৌকাটা খুব পছন্দ হয়ে গেল ক্যাপ্টেনের। ওটা কিনতে চাইলেন তিনি। আমি এমনিতেই দিয়ে দিতে চাইলাম, কিন্তু কিছুতেই রাজি করাতে পারলাম না তাকে। শেষ পর্যন্ত তার উপরেই ছেড়ে দিলাম দামের ব্যাপারটা। বললাম, আপনার যা ইচ্ছে হয় দেবেন। 80 ডুকাট দিতে চাইলেন ক্যাপ্টেন। 60 ডুকাটের বিনিময়ে জুরিকেও কিনতে চাইলেন তিনি। রাজি হলাম না আমি। হতভাগ্য ছেলেটার স্বাধীনতা আমি বিক্রি করব কিভাবে? বিশেষ করে পরম নির্ভরতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে আমার সঙ্গে যে এসেছে তার স্বাধীনতা। কেন আমি জুরিকে বিক্রি করতে চাই না খুলে বললাম ক্যাপ্টেনকে। আমার যুক্তিটা বুঝতে পারলেন ক্যাপ্টেন। শেষে বললেন, ও যদি খ্রিস্টান হয়, তাহলে 10 বছর পর ওকে দাসত্ব থেকে মুক্তি করে দেব আমি। জুরি জানালো ওর কোনো আপত্তি নেই। অতএব ক্যাপ্টেনের সম্পত্তিতে পরিণত হল জুরি। 22 দিন পর আমরা ব্রাজিলের তোদোস লস স্যান্টোস বা অল সেন্টস উপসাগরে পৌঁছালাম। পরদিন ব্রাজিলের উপকূলে নোঙর ফেলল জাহাজ। ক্যাপ্টেনের চমৎকার ব্যবহারের কথা কোনোদিন ভুলতে পারব না। আমাকে ব্রাজিল পর্যন্ত নিয়ে আসা ভাড়া হিসেবে 1 পয়সাও নিলেন না। উপরন্তু দিলেন নৌকার দাম হিসেবে 80 ডুকাট, চিতাবাঘের চামড়ার জন্য 20 ডুকাট, সিংহের চামড়াটার জন্য 40 ডুকাট এবং আমার অন্যান্য জিনিসপত্রের জন্য আরও 20 ডুকাট। মোট 220 ডুকাট থলেতে নিয়ে ব্রাজিলের মাটিতে পা রাখলাম আমি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ড্যানিয়েল ডেফোর লেখা গল্প রবিনসন ক্রুসো এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।